সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাংবাদিক সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে কমেছে ভিড়, ফুয়েল পাসে নতুন জটিলতায় চালকরা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে গুলি, বন্দুকধারী আটক। বছরেও রহস্য উদ্ঘাটিত না হওয়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। অ্যাটর্নি জেনারেলের মতে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে হলেও বাদী পক্ষের আইনজীবী বলছেন এটি তদন্ত সংস্থার ব্যর্থতা। 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে উদ্ধার করা হয় সাগর সরোয়ার ও মেহরুন রুনির রক্তাক্ত মরদেহ। দেশ জুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয় র্যাবের মাধ্যমে। দীর্ঘ এই সময়ে কয়েক দফা মামলার তদন্ত সংস্থা পরিবর্তনের পর বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি এর তদন্তভার নিয়েছে। এরই মধ্যে 3 দফা পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগের 2 দফায় দেওয়া 1 বছরের সময়েও তদন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কমিটি। রবিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আরও 6 মাস সময় বাড়িয়েছে। 2012 সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে হবে, আসামি যে ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। এটা হচ্ছে মূল বাধা। এদিকে মামলার বিচার প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী। যে কারণেই হোক, আমাদের দেশের অপরিপক্কতা অথবা ইনভেস্টিগেশন এজেন্সির অদক্ষতা অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণকে আমরা দায়ী করি না কেন, ফ্যাক্ট হলো এই রহস্য উদ্ঘাটন আজও তারা করতে পারে নাই। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত 115 বার পিছিয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পাম্পগুলোতে ভিড় কমেছে। দীর্ঘদিনের হাহাকার কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে। তবে ফুয়েল পাস নিয়ে নতুন জটিলতায় পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের জন্য বরাদ্দ 60 লিটার থেকে কমিয়ে 25 লিটার করায় বিপাকে পড়েছেন তারা। গত 1.5 মাস ধরে জ্বালানি তেলের জন্য চালকদের হাহাকার ও ভোগান্তি ছিল অসহনীয়। তেলের সংকট ও দীর্ঘ লাইনের সেই অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা বদলেছে। কমতে শুরু করেছে পাম্পগুলোতে গাড়ির চাপ। গেল কয়েকদিনের তুলনায় তেল নেয়ার অপেক্ষার লাইন ছোট হয়ে এসেছে কয়েক গুণ। আগে তেল নিতে 5 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন মাত্র 40 মিনিট, বড়জোর ঘন্টাখানেকের মধ্যেই মিলছে জ্বালানি। কোনো কোনো পাম্পে আবার 10 মিনিটেই তেল নিতে পারছেন চালকরা। অফিসে গেলে অফিস টাইম পাইতাম না তেল নেওয়ার জন্য, তো এখন দেখা যায় যে 10 মিনিটে তেল নিতে পারতেছি। তেল উঠাতে আছি 7 থেকে 8 ঘন্টা আমার তেল উঠাতে লাগছে, কিন্তু আজকে অনেক খুশি, অনেক ভালো, তার মানে অনেক ভালো লাগছে। মাত্র 10 মিনিটে তেল পেয়ে গেছি। ভোগান্তি অবশ্যই কমেছে, আলহামদুলিল্লাহ অনেক কমেছে। অসাধু যারা আছে তারা একটু কম নিতেছে তেলটা, আর বিশেষ করে ফুয়েল পাসটা অ্যাক্টিভেট হয়েছে বেশি ভালো করে, এই জন্য আর কি বেশি তেলের সিরিয়ালটা কম। তবে নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুয়েল পাস। এছাড়া রাইড শেয়ারিং চালকদের জন্য 60 লিটার থেকে কমিয়ে 25 লিটারে নামিয়ে এনেছে সরকার। এতে প্রয়োজন থাকার পরও লাইনে দাঁড়িয়েও তেল না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে।
পাশাপাশি সার্ভার জটিলতায় ফুয়েল পাস কাজ না করার অভিযোগ ভুক্তভোগীদের। ফুয়েল পাসের রেজিস্ট্রেশনে বারবার ঝামেলা করতেছে, এরা রেজিস্ট্রেশনে একবার বের হয়ে গেছি, এখন বলতেছে যে এখন তেল দেবো না, সামনে যান, আবার ঘুরে আসতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার পর যখন ভিতরে ঢুকতে যাই তখন সার্ভারটা ডাউন হয়ে যায়। অ্যাপসে প্রথম ছিল 100, পরে আসছে 60, এখন আছে 25। 25 লিটার দিয়ে এক মাস একটা গাড়ি কিভাবে যায়? যারা রাইড শেয়ার করে তাদের লাগবে মাসে 120 লিটার, হুট করে 25 লিটার করছে আমরা তো আর জানি না। আমরা অলরেডি 33 লিটার নিছি। ভোগান্তি এড়াতে সকল পাম্পে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার দাবি চালক ও পাম্প সংশ্লিষ্টদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে 1 শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 শিশু। এছাড়া সারা দেশে নতুন করে 1564 শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়, এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 259। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 32,028 শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 21,434 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 17,955 শিশু বাড়ি ফিরেছে। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর এলাকার খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। সময়ের ব্যবধানে এটি এখন মৃতপ্রায়। খালটি পুনঃখনন করা হলে কৃষি ও জীবিকার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী। মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। বজ্রপাত থেকে জীবন রক্ষায় সরকারের একমাত্র উদ্যোগ বজ্র নিরোধক যন্ত্র স্থাপন। মাত্র 15 জেলায় এই প্রযুক্তি স্থাপন করা হলেও তা তেমন কাজে আসছে না। নেই আগাম সতর্কবার্তার প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, বজ্র নিরোধক যন্ত্র সঠিক জায়গা ও উপযুক্ত নকশা অনুযায়ী স্থাপন করতে হবে। জি ভাই, গত শনিবারে সুনামগঞ্জে বেশ কয়েকজন মানুষ বজ্রপাতে মারা গেছে। তো বজ্রপাত হলে আপনারা আগাম কোনো বার্তা পান কিনা হাওরে যখন কাজ করেন? বজ্রপাত হলে আমরা আগাম কোনো বার্তা পাই না। আর অনেক বড় হাওরের মধ্যে আমরা ধান কাটা গেলে বার্তা পাইলেও আমাদের কিছু করার নাই। কৃষক সাইজুদ্দিন জানাচ্ছিলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতের আতঙ্কের কথা। এই আতঙ্ক বেড়ে যাওয়ার কারণ আগাম সতর্ক বার্তা না পাওয়া। দেশে মোট বজ্রপাতের শতকরা 70% এপ্রিল থেকে জুন মাসে হয়ে থাকে, আর ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকায় শীর্ষে হাওড়া অঞ্চল। এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা শস্য ঘরে তোলার কাজে ব্যস্ত থাকেন। হাওড়ের ধান যদি না কাটি, যে কোনো সময় টাটা পানি বন্যায় তোমার তুলে যেতে পারে, টাটা চিন্তা করলে আমরা তখন হইতো না, আমরা মরণের ভয় করলেও হইতো না, আমরা ধান কাটতে হইব। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা দেয় সরকার। 2021-22 অর্থ বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা সহ 15টি বজ্রপাত প্রবণ জেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সরকার বজ্রপাত নিরোধনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ছিল বজ্র নিরোধক দণ্ড ও তালগাছ লাগানোর মতো প্রকল্পগুলো। কিন্তু সরকারের নেওয়া প্রতিটি প্রকল্পই সফলভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু ঠিক কী কারণে সরকারের নেওয়া এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে, জানে কি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সরকারি সংস্থাগুলো? এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা একসময় ইনফ্রাস্ট্রাকচারে কিছু তৈরি করেছিলাম, টিআর কাবিখা দিয়ে লাইটেনিং অ্যারেস্টার। তবে এগুলি আবার একটি সীমাবদ্ধতা আছে, রেডিয়াস 100 মিটার। ফলে আমাদেরকে দেখতে হবে যে হাওর এলাকা যেখানে বেশি হয়, এত বিশাল এলাকায় আমরা কতগুলা এগুলি করতে পারবো। বাস্তব চিত্র হলো, অধিকাংশ বজ্র নিরোধক কাজে আসছে না। কাজে না আসায় বজ্র নিরোধক নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। এটা কমিউনিটির ইনভলভমেন্ট দরকার, খুব সেটা নাই, সেটাই এই প্রজেক্টের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এবং স্থান নির্বাচনের জন্য মানুষকে ইনভলভ করা হয় না। এটা লোকাল গভর্নমেন্টের কাজ, এটা লোকাল গভর্নমেন্টকে দিয়েই করতে হবে। সেটা আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট নাই, আর 2-3 বছর ধরে লোকাল গভর্নমেন্টই নাই। থাকলেও তাদেরকে এই কাজে ইনভলভ করা হয় নাই প্রথমে যখন এটা বসায়। এটা কন্ট্রাক্টর, ডিসি অফিস এগুলি কাজ করেছে, এবং ফলে এই ধরনের কোনো কিছু এটা কাজ করবে না। সেটার একটা শেল্টার থাকতে হবে, মানে একটা ছাদ, এবং সেই ছাদের
স্ট্রাকচারাল দিকটা, মানে সেটা যাতে বজ্রপাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং স্ট্রাকচার ছাড়া ওই যে তার কিন্তু বজ্রপাত নিরোধক দণ্ড এগুলি থাকতে হবে। বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার, কিন্তু আহত ব্যক্তির চিকিৎসায় নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সড়কে পথ চলতে যানবাহনে হেডলাইট জ্বালাতে দেখা যায়। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা স্বস্তি নেমে এসেছে। আবহাওয়া অফিস আগেই জানায়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি ও অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 24 থেকে 48 ঘন্টার ভিতরে মোটামুটি তাপমাত্রা অনেকটা কমে যাবে, মানুষের ভিতরে স্বস্তি ফিরে আসবে। আর যেটা হচ্ছে যে বৃষ্টিপাতটা এটা মোটামুটি দীর্ঘ সময় কন্টিনিউ করবে, এটা আগামী মাসের ফার্স্ট উইক 3, 4, 5 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। অর্থাৎ এই যে একটা গ্যাপ হবে, এই সময় কোনো ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই। এবারে জানাবো খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের আশা, তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন দলের অন্য বোলাররা। অপরদিকে কিউবি অধিনায়ক টম লাথামের বিশ্বাস, জয় দিয়ে সিরিজ শুরু করবে তার দল। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি-20। ছোট ফরম্যাটের বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, তাই একটু বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না, সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই দলে। ভবিষ্যতের ভাবনা থেকেই তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ, আব্দুল গাফফার ও রিপন মণ্ডল। তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট, তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করার সুযোগ করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। এদিকে নিউজিল্যান্ড খেলবে একেবারে নতুন একটি দল নিয়ে, যে দল নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সেরা হয়েছে তারা। সেই দলের কেবল সৌদি আছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাকিদের মধ্যে অধিনায়ক টম লাথামের অভিজ্ঞতাই শুধু বলার মতো, তবু জয়ের আশা অধিনায়কের কণ্ঠে। আমাদের অনেকে এখন বিশ্বের বিভিন্ন দেশে খেলছে, সবাই টি-20 পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা, এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে। ওয়ানডের মতো টি-20তেও খেলা হবে দিনের আলোতে, তাই উভয় দলই রবিবার অনুশীলন করে দুপুরের তপ্ত রোদে। এর মাঝেই হয় ট্রফি উন্মোচন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাংবাদিক সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে কমেছে ভিড়, ফুয়েল পাসে নতুন জটিলতায় চালকরা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে গুলি, বন্দুকধারী আটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।